হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আইএসসি 2024 ছাত্রছাত্রীদের পেপার ডিসকাশন নিয়ে। বাংলা পেপারের ডিসকাশন নিয়ে তোমাদের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে তোমাদের যে প্রচণ্ড উল্লাসিত কমেন্টস, তাতে ভালোভাবেই বোঝা যাচ্ছে তোমরাও এক্সাম অত্যন্ত ভালো দিয়েছো আইএসসি ছাত্রছাত্রীদের মতো। আর তোমরা সবাই আমার কাছে যে বিভিন্ন আমাদের যে চ্যানেলের বিভিন্ন প্ল্যাটফর্ম, সেখানে বহু কথা জানিয়েছো, তোমাদের আনন্দের কথা, তোমাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছো। সেই জন্য আমি বলবো তোমাদের একটা বিশেষ কথা, যারা টেলিগ্রাম গ্রুপ এখনও জয়েন করোনি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করো। কারণ যারা এবছর টেলিগ্রাম গ্রুপে ছিল তারা কিভাবে সম্পূর্ণ নিজেকে তৈরি করেছে, আমি অবশ্যই তাদের সাহায্য করেছি করতে, মানে সুবিধাটা পেয়েছি টেলিগ্রাম গ্রুপের জন্য, সেটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করলেই বুঝতে পারবে। আমাদের ভিডিওর নিচে তার লিঙ্ক দেওয়া আছে, আমাদের চ্যানেলের যে হোম পেজ সেখানেও লিঙ্ক দেওয়া আছে, একটু দেখে নিয়ে তোমরা ক্লিক করো। যাই হোক, আমরা আজকে যে ডিসকাশনের কাজটা নিয়ে এসেছি সেখানে প্রথমেই সেকশন এতে ল্যাঙ্গুয়েজ পার্টে চলে যাব। ল্যাঙ্গুয়েজ পার্টের প্রথমে যে রচনা আছে, 6টা রচনা, তার মধ্যে প্রথম 1 নম্বরে যে রচনাটা আছে, এমন একটি ঘটনার কথা লেখো যে ঘটনার পর থেকে তুমি ভয়কে জয় করতে শিখেছো। এটা কিন্তু সম্পূর্ণ কোভিড-19 রচনাটা লিখলেই তোমরা পেয়ে যেতে, এবং একটু মানে শেষের দিকটা একটু অন্যরকম করতে হতো। কাজে এটা আমাদের পিডিএফ থেকেই কিন্তু তোমরা পেয়েছো, এটা আমি পিডিএফে দিয়েছিলাম। নেক্সট, মনে করো তুমি চাঁদে পৌঁছেছো, সেখানে তুমি কি দেখলে ও শুনতে পেলে তার বিবরণ দাও। সেই অভিজ্ঞতা পৃথিবীর থেকে কতটা আলাদা বলে তোমার মনে হলো সে কথাও লেখো। এইটা আমি বলবো যারা লিখেছো যদি ভালো লিখে থাকো ভালো, কিন্তু না হলে এটা হাত না দেওয়াই ভালো। নাম্বার 3তে ছিল বিজ্ঞাপন আমাদের অবাস্তব স্বপ্ন দেখায়, এর পক্ষে বা বিপক্ষে তোমার মতামত দাও। এটাও আমাদের পিডিএফ নোটস থেকে, মানে এই যে রচনাটা এটা তোমরা আমাদের পিডিএফ থেকে পেয়ে গেছো। চলে যাব নাম্বার 4, স্মৃতি। স্মৃতি বিষয়টাও আমি বলবো অ্যাভয়েড করাই ভালো, এটা খুব ভালো লিখতে তোমরা নাও পারতে পারো, যদি কারোর প্রিপারেশন থাকে আলাদা কথা। নাম্বার 5এ প্রযুক্তি নির্ভর জীবন বদলে দেয় মানুষে মানুষের সম্পর্কের সমীকরণ আলোচনা করো। এটা সোশ্যাল মিডিয়ার যে প্রভাব, সেটা তোমরা যদি ভালোভাবে লিখতে পারো ভালো মার্কসই পাবে। আর নিম্নলিখিত বিষয়ের মৌলিক গল্প, এটা আমি সবসময় হাত দিতে না করি, এদিকে আমি গেলাম না। আচ্ছা, চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, যেখানে প্যাসেজ আছে একটা। প্যাসেজটা থেকে যে প্রশ্নগুলো এসেছে, প্রথমে মধুসূদনের লেখা 2টি প্রহসনের নাম কি? প্রহসনের নাম তোমরা এখান থেকেই পেয়ে গেছো, বুড়ো শালিকের ঘাড়েরও আর একেই কি বলে সভ্যতা। কাদের অনুরোধে তিনি এগুলো রচনা করেন? এটা পাইকপাড়ার যে রাজারা তাদের অনুরোধে রচনা করেছিলেন। পদ্মাবতী রচনার মাঝপথে কেন থেমে গিয়েছিল সেটা তোমাদের এখানে উল্লেখ আছে, আমি দেখেছি প্যাসেজের মধ্যে। মানে তিনি তার ইচ্ছা ছিল আসলে কবিতা লেখার, কবিতা দিয়ে তিনি তার জীবন শুরু করেছিলেন, সেই কারণেই। নেক্সট, মধুসূদনের নাটক রচনার সাফল্যে তার বন্ধুদের কেমন প্রতিক্রিয়া ছিল? এটা সম্পূর্ণ তোমাদের এখান থেকে তুলে দিতে হবে, এখানে কোনো এক্সট্রা কিছু লেখার নেই, সহজ প্রশ্ন। গ্রিক পুরাণ থেকে উপাদান নিয়ে মধুসূদন যে নাটকটি লেখেন তার নাম কি? পদ্মাবতী। স্যার জন পিটার গ্ল্যান্ড ছিলেন বাংলার লাট বাহাদুর। নেক্সট পার্ট, শর্মিষ্ঠা নাটকটি অভিনীত হয়েছিল বেলগাছিয়া মঞ্চে। রাজনারায়ণ কলকাতায় এসেছিলেন বড়দিনের ছুটি উপলক্ষে। অবগাহন শব্দের অর্থ হলো জলে শরীর ডুবিয়ে স্নান করা। তারপর 9, উদ্ধৃত রচনাংশটির নামকরণ হতে পারে 19বিংশ শতকের বাংলা নাটক ও মধুসূদন। এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3তে, যেখানে তোমাদের গ্রামার পার্ট দেওয়া আছে। 1957 সালে পলাশীর যুদ্ধ জিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ওড়িশার দেওয়ানি লাভ করে। এটা যৌগিক বাক্যে করলে হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1957 সালে পলাশীর যুদ্ধ জেতে ও বাংলা বিহার ওড়িশার দেওয়ানি লাভ করে। তোমরা 1957 সালকে আগে রেখে যদি এভাবে করো তাতেও মার্কস পাবে। নেক্সট, মানুষকে শ্রদ্ধা করলে মানুষের কাছ থেকে শ্রদ্ধা পাবে। এটা জটিল বাক্যে, যদি মানুষকে শ্রদ্ধা করো তবেই মানুষের কাছ থেকে শ্রদ্ধা পাবে। আর নাম্বার 3, সঠিক বানানটি বেছে লেখো। এটা নাম্বার ডি, বিজ্ঞান। বর্গের জয় ইয় যেখানে আছে। নাম্বার 4, সঠিক বানানটি বেছে নাও। সঠিক বানানটি বেছে নাও, এখানে নাম্বার 4-এর ই, আকাঙ্ক্ষা, যেখানে উঙয় ক্ষিয়। নাম্বার 5, বিষয়টা আমার চোখে পড়েছে। চোখ শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা নাম্বার 5-এর সি, নজরে। নাম্বার 4, গনগনে আছে তাড়াতাড়ি রান্না হবে। আনসার নাম্বার বি।
তারপর এত বড় ঘটনা ঘটে গেল অথচ রঞ্জন তার বিন্দু বিসর্গ জানতে পারল না। নাম্বার সি সঠিক আনসার। নাম্বার 7 মহাদেববাবুর আজন্ম থেকে দারিদ্র্যের সাথে লড়াই করেছেন, বাক্যটিকে শুদ্ধ করলে হবে আনসার নাম্বার সি, মহাদেববাবু আজন্ম দারিদ্র্যের সাথে লড়াই করেছেন। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 9-এ। সকাল সকাল অসিতবাবু কোথা থেকে আসছেন, বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করলে হবে। এই জায়গায় আমার একটা বলার আছে কথা, সেটা হচ্ছে এখানে যে 4টে প্রশ্ন মানে আনসার দেওয়া হয়েছে 4টেই কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। এখানে সকাল সকাল অসিতবাবু কোথা থেকে আসছেন বাক্যটিকে কমপ্লিট ভাববাচ্যে পরিণত করলে আনসারটা হতো সকাল সকাল অসিতবাবুর কোথা থেকে আসা হচ্ছে, কিন্তু এখানে বা কোথাও নেই। এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আনসার বি, সকাল সকাল অসিতবাবুর কোথা থেকে আসা হয়। এছাড়া কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা কমপ্লিট সঠিক আনসার নয়। যাই হোক, এরপর কোয়েশ্চেন নাম্বার 10, যেখানে সহজে গমন করা যায় না এর এক কথায় প্রকাশ হচ্ছে দুর্গম। এক্ষেত্রেও বলে রাখি আইসিএসসি ছাত্রছাত্রীদের মতো আইএসসির ছাত্রছাত্রীরাও কিন্তু গ্রামারের পিডিএফ থেকে ভালোভাবে মানে আমাদের গ্রামারের পিডিএফ যদি নিয়ে থাকো ভালোভাবে গ্রামারের থেকে স্কোর করতে পারবে ফুল আউট অফ 10 10। এরপর চলে যাব সেকশন বিতে, যেখানে তোমাদের প্রবন্ধ গদ্য সংকলন। তোমরা প্রবন্ধ গদ্য সংকলন ভীষণ ভালোভাবে কমেন্ট পেয়েছো, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আমি বারবার বলেছিলাম জোড়াসাঁকোর ধারে এবং ঠাকুরদার মধ্যে থেকে একটা আসার চান্স খুব বেশি, সেখানে জোড়াসাঁকোর ধারে তোমরা পেয়ে গেছো। আর একটা সহজ গদ্য ছিল যেটা আমি তোমাকে বাদ দিতে না করেছিলাম তোমাদের, সেটা না পাহারার পরীক্ষা, এই দুটো কিন্তু কমন পেয়েছো। এছাড়া বীর্যশুল্কা একেবারে আনইম্পর্টেন্ট ছিল না ঠিকই, কিন্তু বীর্যশুল্কাকে আমি সেভাবে বলিনি, তবে আমি 7টা যে তোমাদের গদ্য আলোচনা করেছি সেখানে কিন্তু বীর্যশুল্কাকে আমি আলাদা করে আলোচনা করে দিয়েছিলাম। যাই হোক, এখানে তোমাদের প্রথম যে প্রশ্ন, পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা, কোন মূল গ্রন্থ থেকে নেওয়া, এটা ছোট্ট একটা স্কুল, কে কাদের একথা বলেছে, এটা গল্প কথক এটা হেডমাস্টার মশাই গল্প কথকদের বলেছেন। চোর পুলিশের খেলা বলতে বক্তা কি বুঝিয়েছেন, সেটা সম্পূর্ণভাবে ওই পরীক্ষার হলে শিক্ষকদের পাহারা দেওয়ার ঘটনা। বক্তার কথার কি ফল হয়েছিল সেটা সম্পূর্ণভাবে বলতে হবে। পরীক্ষার ঘর মানে ওরা যে ভাবছিল সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে। তোমার স্কুল জীবনে এমন কোনো ঘটনার কথা কি তোমার মনে পড়ে? আচ্ছা, বক্তার কথার কি ফল হয়েছিল এটা তোমাদের এটা তোমাদের ওই বিষয়টা উল্লেখ করতে হবে, মানে হৃদয়ের ঘটনাটা, যে পরীক্ষার দিনের ঘটনাটা। তোমার স্কুল জীবনে এমন কোনো ঘটনার কথা কি তোমার মনে পড়ে, এটা তোমাকে নিজের মতো করেই লিখতে হবে। সেখানে খুব বেশি মার্কস কিন্তু থাকবে না, মোটামুটি 2 মার্কসের বেশি থাকবে না। কোয়েশ্চেন নাম্বার 5, আর একবার দেখেছিলাম তাকে, এটা একেবারে জোড়াসাঁকোর ধারে থেকে নেওয়া হয়েছে। কে কার কথা বলেছেন, এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর সিস্টার নিবেদিতার কথা বলেছেন। প্রথমবার বক্তা তাকে কোথায় দেখেছিলেন, আমেরিকার কনসলের বাড়িতে দেখেছিলেন। কেমন দেখেছিলেন, একেবারে বইতে উল্লেখ আছে, আমি আর ডেসক্রাইব করছি না। আরেকবার তাকে বক্তা কোথায় দেখেছিলেন, আর্ট সোসাইটির পার্টিতে দেখেছিলেন। তখন তার কি মনে হয়েছিল সেটাও তোমাদের বই থেকে সম্পূর্ণ লেখা আছে, আমি আর বলছি না। সুন্দরী বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন, সেটা তোমাদের ওই পাহাড়ের যে কথাটা একদম শেষে আছে ওটাও বলতে হবে। কাদম্বরী দেবীর মানে কাদম্বরী যে সংস্কৃত নাটকের যে উল্লেখ করেছে সেটাও বলতে হবে, এবং যে মতামত সেটাও তোমাদের বলতে হবে, মানে মানসিক সৌন্দর্য, ব্যক্তিত্ব, সবটাই বলতে হবে। সুমিত্রা, তোমার সঙ্গে আমি প্রতারণা করেছি। কোয়েশ্চেন নাম্বার 6, বীর্যশুল্কা। বক্তা এখানে বঙ্গদেশের রাজকুমার চন্দ্র। সুমিত্রা হচ্ছে রাজকুমারী, তার মানে কোথাকার রাজকুমারী সেটাও তোমাকে উল্লেখ করতে হবে। তার বংশের কি পরিচয় পাও, এটা সম্পূর্ণ সেকেন্ড পেজে যে প্রথম দিকের মানে প্যারাগ্রাফটা ছিল সেখান থেকে আনসারটা লিখতে হবে। বক্তার কথা বলার কারণ কি, কারণ তিনি প্রতারণা করেছেন, যে চণ্ড নামটা বলেছিলেন সেটা বলতে হবে, এবং তিনি যে বঙ্গদেশের রাজকুমার সেটা জানাননি সেটা বলতে হবে। এমন প্রতারণা তুমি কতটা সমর্থন করো, এটা তুমি নিশ্চয়ই সমর্থন করবে বিষয়টা, কারণ তিনি রসিকতা করেছিলেন, এবং সেই ক্ষেত্রে তোমাকে উল্লেখ করতে হবে যে যুবরাজ চন্দ্র এখানে রসিকতা করেছিলেন, কাজেই সম্পূর্ণ সমর্থনযোগ্য তার এই বিষয়টা। প্রবন্ধ গদ্য সংকলন থেকে এই আনসারগুলো হয়ে গেল। এবার আসবো আমরা কবিতা সংকলন। আমাদের শত্রু সেই এক। আচ্ছা, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে,
কার লেখা কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বুঝতেই পারছো, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, পূব পশ্চিম। শত্রু বলতে কাদের বুঝিয়েছেন? উচ্চতলার রাজনৈতিক নেতা এবং বিদেশি শক্তিকে। সোনার দেশ বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এক্ষেত্রে তোমাদের বলতে হবে অবিভক্ত বঙ্গদেশ, এবং সেখানে সোনার ফসল ফলতো, মানে সোনালি ফসল, যেহেতু কৃষি নির্ভর ছিল সেই কারণে বলা হয়েছে। অবিভক্ত বঙ্গদেশ কিন্তু উল্লেখ করতেই হবে। আচ্ছা, নেক্সট, দেশ খণ্ড হলেও কী কী বিষয়ে এই বিভাজন হয়নি আজও? সমস্ত উদাহরণগুলো, যেগুলো শাড়ি, তারপরে মানে বিভিন্ন প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যে সমস্ত সাদৃশ্যগুলো কবি দেখিয়েছেন। দুই দেশের মধ্যে তুমি কি বিষয়ে সবচেয়ে বেশি মিল দেখতে পাও সেটা তোমাকেই বলতে হবে, এবং সেটা হচ্ছে আমাদের মানসিকতার মিল, আমাদের ভাষার মিল, এগুলো তোমাকে উল্লেখ করতে হবে। তোমার নিজের মতো করে লিখতে পারো এটা। আচ্ছা, এক আকালের মেয়ে তোমার আর এক আকালের মুখে দাঁড়িয়ে, কোয়েশ্চেন নাম্বার 8। এটা সালেমানের মা থেকে নেওয়া হয়েছে। তোমাকেই খুঁজছে কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সুভাষ মুখোপাধ্যায়, তোমরা জানো, ফুলফুটো কাব্যগ্রন্থের অন্তর্গত। আকালের মেয়েকে সালেমান, সে কাকে খুঁজছে? তার মাকে খুঁজছে। আকালের মেয়ে আকালের মুখে দাঁড়িয়ে আছে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন বলে তোমার মনে হয়? এটা সম্পূর্ণ ব্যাখ্যায় যেতে হবে তোমাকে, অনেকটা ব্যাখ্যায় তোমাকে লিখতে হবে, মানে পটভূমি উল্লেখ করতে হবে। এবং আমি যে দেখবে সেকেন্ড একটা ভিডিও করেছিলাম, সেখানে যেটা বলেছিলাম তার সম্পূর্ণ সেভাবেই লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 9, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সাফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বনলতা সেনকে কবি কিভাবে ইতিহাসের পাতায় খুঁজে পান? এটা তোমাদের যে PDF নোটস আমি দিয়েছিলাম সেখানে উল্লেখ করেছিলাম বনলতা সেন কাব্যগ্রন্থের ইতিহাস, মানে ইতিহাস বিচার, এরকম একটা বিষয় নোটসটা দিয়েছিলাম, সম্পূর্ণ সেই আনসারটা। বনলতা সেনের উপস্থিতি কবির জীবনে গুরুত্বপূর্ণ কেন? আরেকটু বলি, ইতিহাস বলতে মানে যেটা তোমরা ফার্স্ট স্ট্যান্জায় পাচ্ছ সেই অংশটা। বনলতা সেনের উপস্থিতি কবির জীবনে গুরুত্বপূর্ণ কেন বলে তোমার মনে হয়? এটা তোমাদের একেবারে সেকেন্ড আর থার্ড স্ট্যান্জা সম্পূর্ণ ব্যাখ্যায় যেতে হবে। তোমরা গদ্য এবং পদ্যর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ PDF নোটস থেকে আনসার পেয়েছো, এবং আমি বিশ্বাস করি তোমরা যারা PDF নোটস নিয়েছো তারা সম্পূর্ণ ভালোভাবেই আনসার লিখেছো। শুধু তাই নয়, যারা এক্সপ্লেনেশন ভিডিও দেখেছো তারাও কিন্তু ভালোভাবে লিখে আসার কথা। যাই হোক, চলে যাব কোনি উপন্যাসে। কোনি তখনই লীলাবতী হস্তক্ষেপ করে দোকানের দায়িত্ব নেয়। লাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লাইন তোলা হয়েছে, কিন্তু 1 নম্বরে যে প্রশ্নটা আছে, উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আমি তোমাদের বলেছিলাম আসে না। এতদিন পর্যন্ত এই ধরনের প্রশ্ন কিন্তু সত্যি দেখা যায়নি, এই প্রথম এটা দেখা গেছে। সম্ভবত এটা 1966 সাল নাগাদ লেখা হয়েছে, একটু মিলিয়ে নেবে কোথাও। আচ্ছা, নাম্বার 2, এখানে কোন দোকানের কথা বলা হয়েছে? এটা ক্ষিতেশ সিংয়ের যে প্রজাপতির দোকানের কথা বলা হয়েছে সেটা উল্লেখ করবে। এখানে মার্কস আছে তোমাদের 2, কাজেই বিশদ ব্যাখ্যায় যাবে না। এরপর লীলাবতীকে, এখানেও 2 মার্কস আছে, লীলাবতীর পরিচয় দিতে হবে। নাম্বার 4, লীলাবতী কেন দোকানের দায়িত্ব নেন? ক্ষিতিশ সময় দিতে পারতো না, সেটা উল্লেখ করতে হবে, কেন সময় দিতে পারতো না। এই প্রসঙ্গে দোকানের কাজে লীলাবতীর এই হস্তক্ষেপ কতটা ঠিক বলে তোমার মনে হয়? অবশ্যই ঠিক বলে মনে হয়, কারণ এটা বলার পর তোমাকে উল্লেখ করতে হবে যে দোকানটা লীলাবতীর হাতে এসে কী ধরনের উন্নতি লাভ করেছিল। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 11-এ। ঠিক সেই সময় কোনি ছুটে এসে ওকে চড় মারলো। এটা চ্যাপ্টার 13 থেকে নেওয়া হয়েছে, সরি প্রথম চ্যাপ্টারটা বলা হলো না। কোয়েশ্চেন নাম্বার 1 নেওয়া হয়েছিল পর্ব 2 থেকে, চ্যাপ্টার 2 থেকে। আর নেক্সট যে কোয়েশ্চেন নাম্বার 11 সেটা নেওয়া হয়েছে চ্যাপ্টার 13 থেকে। আচ্ছা, ঠিক সেই সময় কোনি এসে ওকে চড় মারলো। কোনি কাকে চড় মারলো? হিয়াকে চড় মারলো। কখন, কেন এই কাজটা করেছিল? যখন হিয়া ফিরে এলো, সেই চোর বদনামের ঘটনাটা তোমাকে লিখতে হবে। এই প্রসঙ্গে কোনি তাকে আর কি বলেছিল? এটা সম্পূর্ণ টেক্সট পড়া থাকলে তুমি লিখতে পারবে। যাকে কোনি চড় মারে সে মেয়েটি আসলে কেমন তা আলোচনা করে বলো। কোনি কি কাজটা ঠিক করেছিল? এটাই হিয়ার চরিত্রটা এসেছে। আর কোনি কি কাজটা ঠিক করেছিল সেটা কিন্তু তোমাকে অবশ্যই না বলতে হবে, কারণ একটা মানুষের প্রতি রাগ হওয়া ঠিক আছে, কিন্তু রাগের পরিবর্তে যে হিংসাত্মক কাজ এবং ক্রোধের যে ভয়াবহ পরিণাম, গায়ে হাত তোলা, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। কাজে এই চড় মারার কাজটাকে তুমি কখনোই সমর্থন করে আনসারটা লিখবে না। আচ্ছা, চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 12-এ। তোমার লাস্ট 40 মিটার্স আমি ভুলবো না। কে কাকে কথা বলেছিল? এটা হিয়ার বাবা বলেছিল, চ্যাপ্টার 12-এ আছে, পর্ব 12। লাস্ট 40 মিটার্স বলতে বক্তা কি বোঝাতে চেয়েছিলেন? এটা সেই জুপিটারের যে নিজেদের কম্পিটিশান হচ্ছিল, মানে অ্যানুয়াল কম্পিটিশান, সেখানে যে ঘটনাটা ঘটেছিল সেটার উল্লেখ করতে হবে।
তিনি কেন ভুলবেন না সেটাও ওটা পড়লেই বুঝতে পারবে। এই অংশটি থেকে বক্তা সম্পর্কে তোমার কি ধারণা হয়? এটা হিয়ার বাবার চরিত্রের সামান্য অংশের মানে কথা লিখতে বলা হয়েছে, কিন্তু এখানে খুব বেশি মার্কস নেই, এখানে মোটামুটি 2 মার্কসের মতো আছে। সেখানে তোমাকে সামান্য উল্লেখ করতে হবে যে তার উদারতা, তার খেলার প্রতি ভালোবাসা, দারিদ্র্যের প্রতি সম্ভ্রম, এই ধরনের কথাগুলো লিখতে হবে। চলে যাব এ পর্যায়ে শেষ মুকুট নাটকে। কোয়েশ্চেন নাম্বার 13, জনাব চুপ করে থাকা বড় শক্ত, হাসিতে যে পেট ফেটে যায় হুজুর। এখানে এটা প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। নাম্বার 1, রবীন্দ্রনাথ কাঁধের অভিনয়ের জন্য মুকুট নাটকটি লিখেছিলেন, এটা শান্তিনিকেতনের ছাত্রদের অভিনয়ের জন্য, এটাও অনেকে না পারার কথা যদি জানা না থাকে। নাম্বার 2, বক্তাকে কাকে কথা বলেছেন? ইন্দ্রকুমার রাজধরকে উদ্দেশ্য করে বলেছে। বক্তার কথা বলার কারণ কি? এটা সেই ঈশা খাঁকে যখন রাজধর নাম না ধরে ডাকতে বলছিল, মানে নাম ধরে ডাকবে না, ছোট রাজকুমার বলে ডাকবে, সেই সময় যে মজা হয়েছিল সেই ঘটনাটার কথা বলা হয়েছে। এই কথায় কে রেগে গিয়েছিল কেন? সম্পূর্ণ টেক্সচুয়াল একটা প্রশ্ন, অত্যন্ত ইজি। কোয়েশ্চেন নাম্বার 14, যা মিথ্যে হওয়া উচিত ছিল এক এক সময় তাও সত্য হয়ে ওঠে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা দেওয়া হয়েছে। কে কখন এ কথা বলেছে? ঈশা খাঁ করেছে যখন ত্রিপুরার সাথে আরাকান রাজের সাথে যুদ্ধে মানে ওই রাজধর যখন মুকুট অধিকার করে নিয়েছিল এবং যুদ্ধ থেমে গিয়েছিল সেই সময়। এ কথা বলার কারণ কি? কারণ রাজধরের প্রতি এই বিশ্বাস তার ছিল না যে সে মুকুট অধিকার করতে পারে, রাজ্যে জয়টা মানে সেই এনে দিতে পারে, এটা একেবারেই অবিশ্বাস্য, সেই কারণেই কথাটা বলা হয়েছিল। বক্তার মনে এমন সন্দেহ হওয়ার কারণ আচ্ছা, আর এরপর রাজধর সেখানে প্রবেশ করলে পরপর 3 ভাইয়ের মধ্যে যে কথাবার্তা হয়েছিল, সম্পূর্ণ টেক্সট না পড়লে এই আনসার দিতে পারবে না। এরপর কোয়েশ্চেন নাম্বার 15, ঠিক কথা বলো তো কি হয়েছে? তুন বদল হয়নি তো? এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রথম অধ্যায়ের 3য় দৃশ্য থেকে নেওয়া হয়েছে। কে কাকে কথা বলেছে? বক্তার মনে এমন সন্দেহ হওয়ার কারণ কি ছিল? কে কাকে বলেছে? ঈশা খাঁ ইন্দ্রকুমারকে বলেছে। আর সন্দেহ হওয়ার কারণ কি ছিল? কারণ যে তুনটা, যে তীরটা ছিল তাতে সবার নাম লেখা ছিল। সরি, কে কাকে কথা বলেছে? ঠিক কথা বলো তো কি হয়েছে? তুন বদল হয়নি তো? হ্যাঁ, যেহেতু এক্ষেত্রে বলতে হবে, যেহেতু রাজধরের যে চারিত্রিক স্খলতা ছিল, মানে সে আগে একবার তলোয়ার চুরি করেছিল, সেই কারণে তার মনে হয়েছিল। তুন বদলের প্রসঙ্গ কেন করেছেন? এক্ষেত্রে তোমাকে বলতে হবে যে তীরে নাম লেখা ছিল, সেই কারণে। বক্তাকে কেমন মানুষ বলে তোমার মনে হয়? মানে এখানে ঈশা খাঁয়ের চরিত্রটা তোমাকে উল্লেখ করতে হবে, ঈশা খাঁয়ের চরিত্র এসেছে। তাহলে তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা নিশ্চয়ই আমাদের সমস্ত প্ল্যাটফর্মের কমেন্ট বক্স থেকে বুঝতে পারছো আমাদের পিডিএফ নোটস, আমাদের এক্সপ্লানেশন ভিডিও, আমাদের সহযোগিতা তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে কিভাবে সাহায্য করেছে, এবং তোমাদের পরিশ্রম তো অবশ্যই ছিল। আর সর্বোপরি আমি বলবো, যারা আমাদের সাথে এতদিন যুক্ত ছিলে এবং আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তাদের অবশ্যই বলবো, তোমাদের যারা ভবিষ্যৎ বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, যারা বাংলা বিষয় নিয়ে পড়ছে এবং অন্যান্য বাংলাপ্রেমী মানুষজন আছে, তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেল শেয়ার করবে তাদের সাথে, এবং আমাদের পরিবারকে সমৃদ্ধ করতে অবশ্যই সাহায্য করবে। তোমাদের ভবিষ্যৎ পথ অত্যন্ত সুন্দর হোক, সমস্ত শুভকামনা রইল। খুব ভালো থেকো।